আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মানে বাৎসরিক গান গাইবেন, সুপ্রিয় ঠাকুর কবিতা পড়বেন, সুভাষ চৌধুরী এসরাজ বাজাবেন, আর আমাকে উপস্থাপনা করতে হবে। আমাদের যিনি ডিরেক্টর ছিলেন মীরা মজুমদার, তিনি আমাকে সবকিছু প্রশ্নের ভাইভাতে উত্তর দেওয়ার পরেও তিনি বলেন, আচ্ছা তোমার তো সদ্য বিয়ে হয়েছে, তুমি কি পারবে? খাবারটাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, এরকম হয়েছে দিনের পর দিন। কারণ কো অ্যাঙ্কার হিসেবে শাশ্বতী ঠাকুর তাকে কখনো ঈর্ষা করেছিস? ভারতবর্ষে প্রথম পদ্য পোশাক সৃষ্টি করলি তুই। সর্বরীর কাছে গিয়ে তারপরে ফিরে এসে আমার থেকে পাঞ্জাবি কিনেছে, কারণ ওই দামে ওর 3টে পাঞ্জাবি কিনতে পেরেছে। বিরসা দাশগুপ্ত, রিভু দাশগুপ্ত ফিল্ম মেকার কেন হতে চেয়েছিল? বাবা মানে এতটাই মানতেন যে শক্তি চট্টোপাধ্যায়কে বলে দিলেন রাত্রিবেলা এসো না, বৌমা রাগ করেন, তুমি যদি এইটুকুনি বলতে চাও তাহলে তুমি এতটা পড়াশোনা করবে, এতটা পড়াশোনা করলে তুমি এতটা জানবে, তারপর তুমি এতটা লিখতে পারবে, এতটা লিখতে পারলে তুমি এইটুকু বলতে পারবে। আমায় যদি মন্ত্রী দেবে রাখিয়া যাও, তবে দিয়েছ যে সেটা কিন্তু বলে থাকতে হবে। মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় হৃদয় জড়াতে কাজী চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। নমস্কার। যার পাশে বসে আছি তার পাশে নমস্কার করতে মুখটা একটু দুরু দুরু করে, কারণ তার মতো নমস্কার তো আমরা ভারতবর্ষকে বলতে পারি কিনা আমার খুব সন্দেহ আছে। কারণ নমস্কার করাটা উনি শিখিয়েছিলেন, এবং নমস্কারের যে ভঙ্গিমা উনি সৃষ্টি করেছিলেন তা সত্যি অন্যকরণীয়। আমার পাশে আজ এই নো ফরম্যাটের যিনি অতিথি, তিনি একেবারেই নো ফরম্যাট, তার কোনো ফরম্যাট নেই, এবং আইডিয়াল গেস্ট নো ফরম্যাটের হচ্ছিস তুই, চৈতালি দাশগুপ্ত। দেখেছেন তো, বললাম এই নমস্কারে আমি করবো কি করে, সম্ভব না। না, এই নমস্কার নিয়ে একটা গল্প বলবো। তার আগে যে গল্পটা বলতে চাই, তুই একটা বর্ষার গান দিয়ে শুরু করলি। আমার কর্মজীবন শুরু হয়েছিল কিন্তু বর্ষার গান দিয়ে। একটা বর্ষা মুখরিত দিনে আমি টেলিভিশন স্টুডিওতে প্রথম প্রবেশ করলাম, এবং বাচ্চুদি সেই বর্ষার গান গাইলেন। তার আগের দিন আসলে আমার বাড়ি থেকে আমাকে মানে বলা হয়েছিল যে পরের দিন তুমি যাবে টেলিভিশন স্টুডিওতে। তার আগে আমি ছোট ছোট কাজ করছিলাম, আমাদের ব্যাংকিং হচ্ছিল, তখন অগস্ট মাস আসেনি। তো আমি জানতাম না কি অনুষ্ঠান হবে, আমাকে শুধু শর্মিষ্ঠা দাশগুপ্ত বলেছেন তোর চেনা চেনা লোকেরা শান্তিনিকেতন থেকে আসছে। সেটা শুনেই আমি একটা বাটিকের শাড়ি পরে সকালবেলা চলে গেলাম, কাঠচাপা ফুলটা পরেছিল, তাদের থেকে লাগিয়ে মানে নিলাম যখন মেকআপ করবো তখন। তারপরে গিয়ে দেখি বাচ্চুদি, নীলিমা সেন, সুপ্রিয় ঠাকুর এবং সুভাষ চৌধুরী। বাবা, হ্যাঁ। তো দিনটা বোধহয় 15ই আগস্ট ছিল না, এটা টেলিকাস্ট, এটা হচ্ছিল 14th জুলাই, আর টেলিকাস্ট হয়েছিল সেপ্টেম্বরে। আর 15th অগস্টে আমাকে দর্শক প্রথম দেখেছেন, সেটা আমি পরে বলবো। আগে বর্ষার গান শুনে আমার ওইটা মনে পড়লো। আমাকে সঙ্গে সঙ্গে বলা হলো যে ওনাকে বর্ষার গান গাইবেন বাচ্চুদি, একটা লিখে নাও। মানে বাৎসরিক গান গাইবেন, সুপ্রিয় ঠাকুর কবিতা পড়বেন, সুভাষ চৌধুরী এসরাজ বাজাবেন, আর আমাকে উপস্থাপনা করতে হবে। তো এই তোর বর্ষার গান শুনে আমার সেই দিনটার কথা মনে হলো। মানে আমার 50 বছর হতে চলেছে, কিন্তু আমার যে বুক কাঁপছিল তোর পাশে বসে, তোরও সেদিন একটু না অকুত ভয় না। হ্যাঁ, আমার সত্যি বুক কাঁপেনি, কেন কাঁপেনি আমি বলতে পারবো না। আসলে আমি নাচতাম বলে আমার স্টেজ ফ্রাইট ছিল না।
ফলে ওখানে গিয়ে আমার শুধু মনে হলো স্টেজটাই অন্যরকম, তিনটে বড় বড়, আমাদের তখন বড় বড় ক্যামেরাগুলো, সেই হ্যাঁ তিনটে 3 ক্যামেরা সেটআপে কাজ হতো, 3টে ক্যামেরা ওই ছোট্ট স্টুডিও, শুধু ক্যামেরা রয়েছে। আমি তার আগে ক্যামেরা যেহেতু ফেস করেছি, মানে টেলিভিশন আসার আগেও আমি ক্যামেরা ফেস করেছি, সে গল্পটা তোকে পরে বলছি। তো সেই জন্য আমার কোনো ভয় করলো না। আর সব চেনা লোকেরা বসে রয়েছেন, আর আমার মানে তার আগের দিনই ধরো আমি তো তখনও এমএ করছি আর কি, এমএ করছি কি, হ্যাঁ তখন জাস্ট গ্রাজুয়েশন শেষ করে এমএ করছি। সেই সময় তো আমি রোজই ওই মাস্টারমশাইদের ক্লাস করছি, শম্ভু ঘোষ, অরিন্দম দাশগুপ্ত, ভবিত সরকার, আরো মানে পিনাকি সরকার, সবার ক্লাস করছি। তো সেই জন্য আমার লেখাটা আমার জন্য কিছু না, নিজে লিখলে তো নিজে বলাও যায়। ফলে সেটা বললাম, আমি একদম প্রথম দিনই বেশ অকুত ভয় ছিলাম। বড় পরে আমার অনেক সময় একটু বয়স হতে হতে, তখন একটা ছেলে মানুষ ছিল, ভয় ডয়ের মধ্যে কিচ্ছু ছিল না, যাকে যাও ইচ্ছে বলে দিলাম। তুই, আমার তো আবার উল্টো মনে হয়, তুই তো বড়, তুই যত বড় হয়েছিস তোর ভয় আরো কমেছে আর কি। না তখন অনেককে অনেক কিছু বলে দিতাম, যেমন তুই বলিস, কিন্তু আমি তখনও ওরকম বলতাম, এখন অতটা বলি না। মানে বড়দেরও বকাবকি করেছিস খুব ভালো। এরকম কোনো ঘটনা মনে আছে একটু বড়দের বকাবকি করার ঘটনা? তো আমাকে বলা হয়েছিল, একটা অ্যানাউন্সমেন্ট দেখিয়ে নিতে হতো তখন। তো উনি না, ওরা সবাই যেহেতু রেডিও থেকে এসেছিলেন, আমাকে বেশ সঙ্গীত পরিবেশন করবেন এইসব লিখতে টিখতে বলছেন। তো আমি বলছি যে এরকম করে তো আমরা কথা বলি না, আমরা মানে আমি বলবার চেষ্টা করছিলাম যে আমরা তো লোকের ড্রয়িং রুমে যাবো, মানে আমাদের দেখবে, সেখানে আমরা যেভাবে কথা বলি, মানে এই যেভাবে আমরা কথা বলছি সেই ভাষাটাতেই তো বলা উচিত। তার আগে তো মানে আমাদের কাছে কোনো আদর্শ ছিল না, কারণ দিল্লি বা বম্বে সেখানে তো ভাষা অন্যটাই। তো আমার মনে হলো যে আমি অন্যভাবে বলবো, তো সেই নিয়ে একটু তর্ক, মানে বয়সে বড়টাও আমি একটুখানি বলতে চেষ্টা করলাম, কিন্তু উনি বললেন না। আরেকটা কথা বলেছেন, হরেক রকম বা বলে একটা আমাদের প্রোগ্রাম ছিল, উনি আমাকে সেটা হরেক রকম বা বলতে বললেন। তো আমি বললাম না এটা হরেক রকম, আপনি যা পুরো জিনিসটা জানেন না বলে বোঝালাম। তারপরে উনি যা সই করে দেওয়ার দিয়েছেন, আমি ওখানে বসে বললাম নমস্কার, আপনাদের গান দিয়ে শোনাচ্ছেন। সঙ্গীত পরিবেশনটা লেখা ছিল, কিন্তু আমি বললাম আর কি। হ্যাঁ মানে অনেস্টলি ইংরেজি ভাষাটা অনেক বেশি ফর্মাল বাংলার থেকেও। দেখ, যারা তোর বই পড়েছেন, মানে যাদের কাছে তোর বই শুধু প্রামাণ্য গ্রন্থ নয়, অনুপ্রেরণার গ্রন্থ বটে, যেমন আমার কাছে কেয়া চৈতালি কথা যে বইটা, চৈতালি কেয়া কথা, সেই বইটা তো সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশিত। এই বইতে এটা তোর প্রথম বই, এবং একে মানে আমার আত্মজীবনী বলাটা আমি বলবো, মানে আত্মজীবনী বলতে আমি একটু মানে নারাজ, তার কারণ আমি এটাকে ডকুমেন্টেশন বলি। তার কারণ হ্যাঁ, সেই সময়টাকে ধরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক ওই বইটা। আর ওই সময়টার কথা নয় বই পড়ে লোক জানবে, আমরা সময়টাকে ধরবো আমাদের কথাবার্তায়। কিন্তু আজকে একটা অভাবনীয় ঘটনা ঘটলো, সেটা হচ্ছে তুই একটা চমৎকার শাড়ি পরেছিস, শাড়িটার গল্প শুনলাম, তোর পুরনো স্কুলের বন্ধু, যিনি চলে গেছে, কলেজের বন্ধু, তোর জুনিয়র আর কি, চলে গেছেন অনেক বছর মতো থাকতেন, নন্দিনীদি। কিন্তু এই গলার হারটা ভীষণ, এটা তুই খুব একটা নতুন, তোকে আমি ওটা পার্লস টার্লস করতে দেখি না, এটার কি ইতিহাস একটু যদি আমাদের বলিস? কারণ আমি তো সাধারণত তোর পাশে সেজে বসাতে তো আমার কাছে ভীষণ ইনসিকিউর, মানে আমি যে কিভাবে সাজবো আমি বুঝতে পারি না। আমি তো সাধারণত একটু জান জুয়েলারি, একটু মানে করি, কিন্তু এরকম একদম ট্র্যাডিশনাল জিনিস আমি সাধারণত পড়ি না। কিন্তু এটার একটা গল্প আছে, এটা আমার বিয়ের সময় আমার মা, মানে শাশুড়ি মা সোনালী দাশগুপ্ত, সোনালী রোসলিনী, তিনি কিছু জিনিস পাঠিয়েছিলেন আমার জন্য, তার মধ্যে এইটা একটা। কারণ রোমের মানে ইটালির কোরাল খুব নাম করা, হ্যাঁ খুবই নাম, মানে ইটালিয়ান কোরাল বলতে খুবই সেটা মানে দামি এবং ভালো জিনিস। তো এই মালাটা মা পাঠিয়েছিলেন, এই মালাটা মাকে রোসলিনী দিয়েছিলেন, রোগাতো রোসলিনী। মা ওই রকমই কিছু গয়না পাঠিয়েছিলেন, যা উনি ওই সূত্রে পেয়েছেন। তার আগে তো এখান থেকে কোনো গয়না নিয়ে যাননি, ফলে ওইখানে যা পেয়েছেন সেই সব গয়না পাঠিয়েছেন, তার মধ্যে এটা। মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমি জানি না আপনাদেরও বোধ হয়, মানে সোনালী রোসালিনী দাশগুপ্তর
গয়না তুই পরেছিস, তোকে উপহার দিয়েছেন যে গয়না, আমার নো you know Kia, they've always been very intrigued by how you dress. সেটা আমরা অনেকেই আমরা চেষ্টা করি যে তোর নন্দন বোধটা যদি কোথাও একটু আমাদের অনুপ্রাণিত করে। যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই যে সাজ পোশাকের তোর যে নান্দনিকতাটা, এটা কার কাছ থেকে পাওয়া? মানে আমরা যখন তোকে দেখি কথা বলা শিখছি, তুই কার কাছ থেকে শিখছিস? না, আমি কথা বলাও আলাদা করে কারোর কাছ থেকে শিখিনি, এবং সাজটা আমার মা এরকম সাজতেন। আমি পূর্ণিমা দিকে, মানে আমার যিনি নৃত্যগুরু পূর্ণিমা ঘোষ, তাকে দেখেছি। আর এই সাজটা আমি ছোটবেলা থেকে এরকম ভাবেই তৈরি, মানে আলাদা করে আমাকে টেলিভিশনের জন্য বা কোথাও যাবার জন্য আলাদা করে আমাকে ভাবতে হয়নি। আচ্ছা, হ্যাঁ, মা সহজাতভাবে এসেছে। চুল সুন্দর করে চুল বাঁধতেন, মা ফুল লাগাতেন, মা যে ধরনের শাড়ি পরতেন, গয়না পরতেন। তোর সাংঘাতিক ফ্যাশনেবল একজন মানুষ। ভীষণ ফ্যাশনেবল ছিল। মার থেকে আমি দুটো জিনিস নিয়ে নিই, একটা হচ্ছে মানে সব সময় সেজে থাকা, কারণ উনি খুব দামি ব্র্যান্ডসও পড়তেন, মানে পারফিউমের ব্র্যান্ডস বা মানে গয়নার ভীষণই দামি ব্র্যান্ডস পড়তেন। তো কাছে গল্প শুনেছি, সেটা আমি পড়ি না, এক নম্বর। দ্বিতীয়ত মা স্টিলেটো পড়তেন, আমি একবার ফ্ল্যাট হিল পরি। ও আচ্ছা, মাসি স্টিলেটো পড়তেন ওই সময়, এবং সব সময় স্লিভলেস ব্লাউজ পরতেন। ও লাভলি। আচ্ছা, তখন কেউ এসব পড়তো না, তো মা পড়তেন। মা খুব ফ্যাশনেবল ছিলেন, মার মতো ফ্যাশনেবল আমি নই, কিন্তু মা যে ধরনটা সাজতেন সেই ধরনটাই আমি রেখেছি। এবং পরে যা হয়, একটা শান্তিনিকেতনের একটা কি বলবো অনুপ্রেরণা থাকে, তখন ওই পূর্ণমাসীদের দেখে দেখে যে ধরনের সাজটা পূর্ণমাসীরা, কারণ ওই ছোট্টবেলা থেকে তো নাচ শিখতাম পূর্ণমাসীর বাবার কাছে প্রথমে, তারপর পূর্ণমাসীর কাছে। তো ওদের সাজগোজটাই আমি আমার মতো করে নিয়েছিলাম ভেতরে, এবং আমি আমার সেই শৈলী থেকে কখনো আর বেরোয়নি, সেটাই রেখেছি। মানে ব্রজবাসী সিংহ। আচ্ছা, ব্রজবাসী সিংহের কাছে তুই নাচ শিখেছিস, পূর্ণিমা ঘোষের কাছে নাচ শিখেছিস, তফাৎটা কোথায় দুজনের? ব্রজবাসী মাস্টারমশাইয়ের কাছে এত ছোট ছিলাম, উনি আমাকে কোলে বসে ওই একটা কাঠের দিয়ে তাল শেখাতেন। কাঠের এরকম একটা লম্বা জিনিস দিয়ে এরকমভাবে তাল শেখাতেন, আর মাঝে মাঝে উঠে দাঁড়িয়ে একটু নাচতাম। এছাড়া ওর কাছে খুব একটা কিছু শিখিনি। মানে মণিপুরের ধরনটা, চালি যেরকম যা যা হয়, সেগুলোর প্রথম শিক্ষাগুরু ব্রজবাসী সিংহ। তারপরে অত ছোট বয়সের জিনিস তো খানিকটা মনে থাকে, খানিকটা মনে থাকে না। তারপরে তো আমি সুরঙ্গমা, তার আগে আমি অবশ্য বাড়িতে কত্থক শিখেছিলাম কিছুদিন, কিন্তু সেটা আমি আর কন্টিনিউ করিনি। তারপর তো পূর্ণমাসী কিন্তু ভরতনাট্যম শেখাতেন। আচ্ছা, হ্যাঁ, আর মণিপুরি শেখাতেন সুরঙ্গমাতে খেলেন্দ্র মাস্টারমশাই বলে একজন ছিলেন, তিনি মণিপুরি মানুষ, তিনি মণিপুরি শেখাতেন, আর ভরতনাট্যম শেখাতেন পূর্ণমাসী। তারপর তো শান্তিনিকেতন আশ্রমিক সংঘ অত বছর ধরে করেছি, ওইখানে নাচটাই আমার। এই কথাটা তো এই কথাগুলো তোর ওই বইতেও লেখা নেই, সেরকম কথা আমি জানতে চাই তোর কাছে। সেটা হচ্ছে যে তুই একজন খুব বড় নৃত্যশিল্পী হতে পারতিস, হলি না কেন রে? হ্যাঁ, হতে পারতাম, এবং হয়তো আমার অনেক কারণ ছিল। কারণ আমি তোকে নাচ, মানে আমার মনে আছে এখনো, তোর মনে আছে কিনা জানি না, তুই একবার খুব বড় বিপদ থেকে আমাকে উদ্ধার করেছিলি। ওই একটা জায়গায় আমাদের মনে আছে তোর, তো কারোকে নাচার ওয়ার্ল্ড এইডস ডে দিন কারোকে নাচের, সে তার ভীষণ অসুস্থ, সাংঘাতিক জ্বর, আমি কি করবো আমি জানি না, আমি তোকে এসে ঘটনাটা বললাম, আচ্ছা দেখি আমি পারি কিনা, চল দেখি বলে তুই স্টেজে উঠে অবলীলাক্রমে নাচছি। আসলে তুই একটা সেই একটা ওই টাইটস পরেছিলি, হ্যাঁ, উপরে একটা কুর্তা পরেছিলি, হ্যাঁ, মানে ওইরকম ব্ল্যাক টাইটস, আর উপরে একটা অরেঞ্জ রঙের কুর্তা। না, গ্রে এন্ড ব্ল্যাক। আচ্ছা, আমার এখনো মনে আছে, কারণ ওইরকম পোশাক পরে ওইরকম নাচ আমি, আর এরকম টিপ, মানে লম্বাটে টিপ পরাটাও কিন্তু আমি খুব একটা অন্য কাউকে, মানে এমনি কুর্তা টুর্তা পরে লম্বাটে টিপ পরি, তখন আর গোল টিপটা পরি। রাইট, তো হ্যাঁ তুই বল কেন বলি না? হ্যাঁ, কেন বললাম না আসলে তারপরে আমার কলেজে উঠে দুজন মানুষকে দেখে মনে হয়েছিল আমি অধ্যাপিকা হব, মানে মাস্টারমশাই হব। তোমাদের সত্য আর নমিতা দেবসেন। হ্যাঁ, তখন থেকে আমার নাচটা করি ঠিকই, নাচের সঙ্গে সঙ্গে মনে হলো আমি পড়াশোনাটা করবো, পিএইচডি করবো, তারপরে আমি এরকম করে গাড়ি চালিয়ে ওইরকম নবনীতাদির মতো নাকি নিউ ইয়র্কার, ওটা হতে পারে, বৌমাদির মতো ধীরস্থির হতে পারে, কোনটা আমার হতো আমি জানি না। ধীরস্থিরটা হতো না, জানিস তো, ধীরস্থিরটা হতো না, তুই একদম নবনীতাদির মেয়ে আর কি, ওইরকম ভাবে আমি ভেবেছিলাম।
তখন থেকে আর ডান্সার হতে ইচ্ছে করে, তখন থেকে আমার মানে মাস্টারমশাই হতে ইচ্ছে করেছিল। তারপরে সেটাও তো হলি না। না, হলাম না, তার কারণ হচ্ছে যে আমাকে যতবার বলা হয়েছে তুমি টিভিতে যোগ দাও, ততবার ওখানকার মানুষেরা বলেছেন, ততবার আমি বলেছি না, আমাকে পড়াশোনা করতে হবে। বলতে পড়াশোনা করো। তো এমএটা তো পুরোটাই মানে কাজ করতে করতে করেছি, কিন্তু যা হয় ওই আলোর বৃত্ত একবার ঘিরে ধরলে না, তার থেকে বেরোনো যায় না। তারপরে একটা যখন থেকে একটা সরকারি চাকরি, একটা পার্মানেন্ট পোস্ট, তখন তো সেই চাকরিটা করাটাই। তাহলে তুই বলছিস জীবিকারও তো একটা তাড়না ছিল। জীবিকার তাড়না তো ছিলই। মানে তখন তো রাজা দাশগুপ্তর সঙ্গে বিয়ে হয়ে গেছে? না না না, তখন বিয়ে হয়নি, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াবো, সবকিছু নিজে করব, মানে বাপিকে সাপোর্ট করব, সেটা আমার তখন ছিল। রাজার সঙ্গে বিয়ে হয়েছে তোমার 79-এ, অবশ্য 79 থেকেই আমরা পার্মানেন্ট হই। কিন্তু অনেক মানে বিয়ের কয়েক বছর আগে থেকেই তোর স্বনির্ভরতাটা তোর লক্ষ্য ছিল, যে তুই মানে নিজের পায়ে দাঁড়াবি, নিজে উপার্জন করবি, অর্থ নিজের জন্য মানে উপার্জন করবি, বাপিকে সাপোর্ট করবি। যে টিভিটা মানে আমাদের গলফ ক্লাব রোডের বাড়িতে যে টিভিটা প্রথম আসে, সেটা কিন্তু আমি আমার রোজগারের টাকায় কিনে দিয়েছিলাম। তার আগে বাকি অন্য জায়গায় টিভিতে আমাকে দেখতেন। তো আমার ওই মানে স্বনির্ভর কত তাড়াতাড়ি হব, যেটা আমার ছেলেরাও পেয়েছে, যে ওরাও তো স্বনির্ভর হয়েছে 19-20 বছর বয়স থেকে। অনেক অল্প বয়স থেকে আর কি। সেরকম আমিও হয়েছিলাম। তোর পুত্রবধূও তাই, বিদীপ্তাও তাই, মানে যে কত বছর থেকে আমি ওকে চিনি, ও তো তার আগে চাকরি করতো, হ্যাঁ, ইন্স্যুরেন্সে চাকরি করতো। আচ্ছা কেয়াদি, আমার যেটা আজকাল খুব মনে হয় যে এই যে ধর ওই ফিরে আসি যে 50 বছর বয়স হবে তোর দূরদর্শনে আর কি, মানে তোর অভিযাত্রার 50 বছর। 15ই অগস্ট তোকে প্রথম দেখা গিয়েছিল, সেই গল্প একটু বলি। সেইটা আবার নাচের গল্প, মানে ওইখানে যেমন বর্ষার গান ছিল, সেটা আমার সাবজেক্ট। আবার যেদিন আমাকে লাইভ টেলিকাস্ট, সেটা বলি, ওটা তো রেকর্ডিং ছিল, লাইভ টেলিকাস্ট 15th অগস্ট আমি লাইভ টেলিকাস্ট হয়েছিল আমার। এবং ওইটুকুনি ছোট স্টুডিও, তার একপাশে নিউজ রিডার, একপাশে অ্যানাউন্সার, একপাশে নাচের জন্য জায়গা, আর আরেকটা কোণে দাঁড়িয়ে আমাকে বলতে হবে। রাজীব গান্ধী এসেছিলেন না? না, সেটা তো অনেক পরে, সেটা পরে 86। এটা হচ্ছে একদম প্রথমে 75-এর কথা বলছি। তো সেইখানে নাচবেন হচ্ছে পূর্ণিমা ঘোষ এবং জিতেন্দ্র সিং। পূর্ণিমা ঘোষ আমার গুরু, জিতেন্দ্র সিং তো খুবই নামকরা নৃত্যশিল্পী, কিন্তু আমি আবার ওর সঙ্গে নাচতাম। আমি মধুশ্রী, উনি সৌরসেন হতেন স্বপ্নের জন্য, কাজে আমার ডান্স পার্টনারও বটে। তো যাই হোক, তারা জিতেন্দা করবেন পৌঁছালাম, আর পূর্ণমাসী করবেন লাই রহব, মণিপুরি নাচ। অসম প্রেম আর কি যাকে বল। তো সেই এটাও আমার জানা, কারণ আমাদের তো সুরঙ্গমা থিওরিও পড়তে হতো, কাজে নিয়ে লেখাটা কোনো ব্যাপার নয়। তো লিখলাম তো বটে, কিন্তু ওইটুকুনি জায়গায় দাঁড়িয়ে যখন বলতে শুরু করলাম, আমার না সবসময় যেটা হয়, পরবর্তীকালেও হয়েছে, ক্যামেরাটা অন হলে আমার বেশ মুড এসে যায়, গলার অবস্থা খুব খারাপ। আমারও হয় জিনিসটা, স্টেজে তার আগে অব্দি একটু ভয় করে, আর স্টেজে এই যে ধর আমার কিছুদিন আগে আমার সোলো ছিল, যেটা তুই যেতে পারলি না, তোর এক্সিবিশন ছিল, আমরা স্টেজে ওঠার আগে সবাইকে পাগল করে দিয়েছি। স্টেজে যেই উঠলাম, একটা মাদকতা, একদম একদম মনে হলো বেশ ভালো মল্ট খেয়েছি। না, এটাই পারফর্মারদের গুণ হওয়া উচিত বলে আমি মনে করি। আর ওই তার আগে অব্দি আমার খুব টেনশন থাকে, মানে ক্যামেরা অন হবার আগে ওরা আমাকে, ক্যামেরাম্যানরা বলতো যে তোমার তো টেলিলাইট অন হলো, তখন তুমি খুশিতে বলতে থাকো, তার আগে তুমি গম্ভীর থাকো কেন, ওইরকম আর কি। ওইখানেও হলো, যেই মানে এটা অন হলো, মানে লাইভ যাচ্ছে, তখন আমি আমার মতো করে বলতে শুরু করলাম। ওই দুটো নাচের মাঝখানে আবার বলতে হলো। তো এই প্রোগ্রামে মানে এইটা করে যখন বেরিয়ে আসি, তখন ওখানকার অনেকেই, এবং অ্যানাউন্সার অন ডিউটি অদিতি ছিল, আর যারা ছিলেন, তারা বললেন যে না, অনেকদিন বলা হয়েছে, এবার নো ওয়ে, তোমাকে জয়েন করতেই হবে। সেই আমি তারপরে জয়েন করি, কিন্তু তার আগে অবধি আমি ওই ক্যাজুয়াল কাজ করছিলাম, কম্পেয়ারিং করছিলাম। অ্যানাউন্সার হিসেবে জয়েন করতে আমার দেরি হলো, তার কারণ গ্রাজুয়েশনের রেজাল্টটাও বেরোলো, আর তাছাড়া আমি তো ভাবছিলাম তার আগে যে আমি এসব কিছু করবো না, তো পড়াবি। তো আর 79-এ রাজা দাশগুপ্তর সঙ্গে, হ্যাঁ 79-এ অনেকগুলো ঘটনা ঘটলো। 79-এ আমাদের
পার্মানেন্টের জন্য পরীক্ষা হলো, রীতিমতো পরীক্ষা। এবং আমি শুনেছিলাম যে আমার কানে এসেছিল যে আমি যেটা স্ক্রিন টেস্ট তাতে আমি ফার্স্ট হয়েছি, কিন্তু ভাইভাতে আমাকে একটুখানি মানে আমি না হলেও যাতে হয় এরকম একটা চেষ্টা করা হচ্ছিল বলে আমার মনে হয়। সেটা আমি আর এখন বলতে চাই না, শুনি না কি আজকের নো ফরম্যাট এসে বলতে কোনো আপত্তি নেই, কিন্তু পুরোটাই বল প্লিজ। আমাদের যিনি ডিরেক্টর ছিলেন মীরা মজুমদার, তিনি আমাকে সবকিছু প্রশ্নের ভাইভাতে উত্তর দেওয়ার পরেও তিনি বলেন, আচ্ছা তোমার তো সদ্য বিয়ে হয়েছে, তুমি কি পারবে? এখন কিন্তু ওই শুধু বিকেলবেলা আসা নয়, 10টা 5টার ডিউটি, চাকরি পুরো। তো আমি বুঝতে পারছি যে আমার পুরোটা ভালো হবার পরেও আমি যাতে এটাতে কিছু একটা বলি সেটার জন্য শুনতে চান আর কি। তো আমি একটু সময় নিয়েছিলাম সেই সময়। ওখানে বসন্ত চৌধুরী ছিলেন, উনি বলেছিলেন কার পুত্রবধূ তুমি জানো? তুমি এটা কি বলছো? কার পুত্রবধূ হয়েছে, কোন বাড়িতে ওর বিয়ে হয়েছে তুমি জানো? ওখান থেকে অসুবিধা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সিনেমা নিয়ে ওরা ওঠে বসে খায় পরে, সেই বাড়ি থেকে তুমি বলছো ওর বেরিয়ে আসতে অসুবিধা হবে? একেবারেই না। যারা প্রথম দেখছেন না, মানে পডকাস্টটা দেখছেন, তাদের জন্য জানি না কি উনি কিন্তু হরিশচন্দ্র দাশগুপ্তর পুত্রবধূ। আমাদের এই যে আর্ট হাউস সিনেমা, সেই মুভমেন্টের আরেকজন পথপ্রদর্শক। এবার হরিশচন্দ্র দাশগুপ্তর 100 বছর কিছুদিন আগেই বড় করে হলো। একটা কথা আমার জানতে ইচ্ছে করে, মীরা মজুমদার কে ছিলেন ডিরেক্টর দূরদর্শনের? ওনার মানে উনি আরো কাউকে চাইছিলেন? দ্যাটস ফাইন, what I'm trying to understand, এই যে পদগুলোতে নেওয়া হতো, একজন একটা মিডিয়ার ডিরেক্টর তখন একজন মহিলা। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তাই না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিলেন শিপ্রা রায়, তিনিও মহিলা, মানে দুই বাঙালি মহিলা দুটো পজিশনে। এটা কিন্তু দূরদর্শন কেন এখন আর কেউ এটা নিয়ে ভাবে না, কিন্তু তখনকার তো বিরল ঘটনা। দুজনেই নিশ্চয়ই খুব উচ্চশিক্ষিতা ছিলেন। এবং একেবারে মীরাদি তো খুবই উচ্চশিক্ষিতা ছিলেন, শিপ্রাদিও তাই। এরা কেউ জীবিত? আচ্ছা, বেশ। দূরদর্শনের পথ চলা তো শুরু, তার ঘটনাও আমাদের দর্শক প্রত্যেকেরই জানা। আমি চাই বইটা সকলে সংগ্রহ করে পড়ুক, কারণ এই বইটি শুধুমাত্র চৈতালি দাশগুপ্তর আত্মকথা নয়, এটা একটা সময়ের দলিল। আমি সেটাকে সেভাবেই দেখি। এই সময়টায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ওই 80 দশকের সময়টা, যখন তুই একটা হাউস হোল্ড নেই, মানে বাসে ট্রামে যেখানেই যাস না কেন সেখানে লোকে জিজ্ঞেস করে, ওমা তোমাকে এক্ষুনি দেখলাম, তুমি এক্ষুনি কি করে, মানে এটা এই যে একটা অদ্ভুত ইলিউশন, এটা তোরা সৃষ্টি করেছিলি তুই এবং শাশ্বতী ঠাকুরদা। রুমা চ্যাটার্জি রুমাদি এখন কোথায় থাকে? রুমা মারা গেছে, ও তার আগে বম্বেতে থাকতো, তারপর কলকাতা এসেছিল। বম্বেতে চলে যাওয়ার মানে স্বামীর কাজের সূত্রে বম্বে চলে যায় বলেই চাকরিটা ছেড়েছি। একটা কথা আমার সবসময় মনে হয়, আমি খুব আনবাসলি তোকে জিজ্ঞেস করছি, যে সঞ্চালিকা যারা হন তারা অনেকটাই রিফ্লেক্টেড গ্লোরিতে বাঁচেন। কথাটা বললাম তার কারণ, একজন সঞ্চালিকা দেবব্রত বিশ্বাসকে ইন্ট্রোডিউস করছেন, পরিচয় করাচ্ছেন। তিনি তো দেবব্রত বিশ্বাস নন। দেবব্রত বিশ্বাসের গ্লোরিটা কি সেটাকে তুলে ধরছেন। আমার দেখা প্রথম সঞ্চালিকা তুই, যার কোনো রিফ্লেক্টেড গ্লোরি ছিল না, যে নিজের একটা গ্লোরি তৈরি করেছিল। ওই আবর্তটা, যে পাদপ্রদীপের আলোটার কথা তুই বলছিস, আলোর বৃত্তটার দিকে তুই এগিয়ে গেলি আর বেরোতে পারলি না, আমি কিন্তু কোনটাই মানি না। আই এম সরি, আই ডিসএগ্রি উইথ ইউ। ওয়াই আই টেল ইউ, এই আলোর বৃত্তটাই তুই তৈরি করেছিলি মিডিয়াতে। হ্যাঁ, কারণ মিডিয়াতে এই আলোর বৃত্তটা ছিল না, মেয়েদের জন্য তো ছিলই না, ছেলেদের জন্য কতটুকু ছিল আমার ঠিক জানিনি, কারণ আমি ওই সময় জন্মাইনি। ওই পড়াশোনা করে যেটুকু জেনেছি এবং তোদের সঙ্গে ওঠা বসা করে যেটুকু জেনেছি, কারণ আমার বাড়ি থেকে মিডিয়াতে চাকরি করেনি। এই আলোর বৃত্তটার প্রসঙ্গে বলি, এই যে নিজের একটা বৃত্ত তৈরি করা, সেটা কতটা শক্ত ছিল? আমার কাছে শক্ত ছিল না। তার কারণ কি তোর বোধ এবং মনন? বোধ, মনন, পড়াশোনা, আমি জানি কি বলতে হবে, রান্না করে প্রত্যেকের মুখের বাড়ির সকলের কাজ করে চাকরি করতে যেতিস, বাড়িতে এসে ক্লান্ত শরীরে আবার রান্না করে ঢুকতিস, খাবার গরম করতিস বা রান্না করতিস,
বাবু বিলবোর পড়াশুনো হচ্ছে কিনা সেটাও দেখতিস, সবকিছু সামলাতিস, তার মধ্যে কিন্তু বইও পড়তিস, পড়াশুনো করতিস, সবকিছু করতিস। আর আমরা ভাবি যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে ওয়ার্কশপ করবো, কি করে করতিস? সত্যি কঠিন সময়টা ছিল, কিন্তু টাইম ম্যানেজমেন্টটাই আসল কথা। কখন কি করব সেটা আমার মাথায় থাকতো। এই নয় যে আমি খুব লিখে রাখতাম বা কিছু, লিখে রাখারও আমার সময় নেই। আমি খাবারটাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, এরকমও হয়েছে দিনের পর দিন, কারণ খাওয়ারও সময় নেই। অফিস যেতে হবে, তখন কোনো রকম একটা বাটির মধ্যে কিছু নিয়ে একটু ডাল করে খেয়ে নিলাম, এরকম করেছি। ডায়েট করতিস? না, কোনো প্রসাধন বা কিছু রুটিন সামগ্রীও ছিল না তখন, সত্যি কথা বলছি। সবাই অবাক হতো। তুই অঞ্জলি সেনের মেয়ে, তোর কাছে প্রসাধন সামগ্রী ছিল না? মাকে এত স্বাস্থ্য দেখেছি, মা সেই শানেল, তখনকার দিনে ম্যাক্স ফ্যাক্টর মা টেবিলে সাজানো। হ্যাঁ, তো আমি এত মাকে স্বাস্থ্য দেখেছি, সেটা আমার তখন সাজতে ইচ্ছে করতো না। আমার পুরোনো অ্যানাউন্সমেন্টের ছবিও তোরা যদি দেখিস, দেখবি কিছু সাজ নেই, শুধু একটু লিপস্টিক লাগানো, একটা টিপ পরা, চোখও তাই দেখেছি। চোখও আঁকতিস না? আমি দেখেছি, আমার খেয়াল আছে। আর আমার কিছু ছিল না। আমার মনে আছে একটি মেয়ের কথা মনে পড়লো, হৈমন্তী নিউজে এসেছিল, ও বলেছিল এবার যদি তোমার একটা মেকআপ কিট না দেখে আমি কিন্তু আর কোনোদিন তোমাদের মেকআপ রুমে ঢুকবো না। আমার ঢুকিস না, কিন্তু আমার মেকআপ কিটে কি থাকবে? একটা শুধু লিপের জন্য থাকে আর একটা আইব্রোর জন্য থাকে, দুটো, আর কিচ্ছু নেই। আমার কমপ্লেকশনটা তোরা চেপে দিত, কারণ আমার তখন প্রচন্ড ফর্সা রং, গোলাপি ফর্সা। কিন্তু টেলিভিশনে বোঝা যেত না, কেন না? হ্যাঁ, চাপা হতো। ছন্দা মজা করে বলতো, নে মেকআপ কর, দেখ আমার কোনো মেকআপ দরকার হলো না, কারণ ওর গায়ের রংটা শ্যামলা ছিল, আর ও শুধু একটু পাফ করে চলে যেত। ছন্দা সেন, ও তো একটু পাফ করে চলে যেত, ওর কিচ্ছু দরকার হতো না। আর আমাকে তো টোন ডাউন করতো। আমার এই জিনিস খুব জানতে ইচ্ছে করে তোর কাছে, সেটা হচ্ছে যে তুই কখনো নিউজ পড়িসনি, তাই তো? না, একবার দুবার আমাদের কোনো এমার্জেন্সিতে পড়তে হয়েছে। না, কিন্তু তুই রেগুলারলি নিউজ পড়িস না? আমি কখনো নিউজের জন্য আলাদা করে, অনেকে যেমন পরে পরীক্ষাও দিয়েছিল, আমি দিইনি, কারণ নিউজটা তো আমি লিখবো না, প্রথম কথা। হ্যাঁ, ওই একটা ক্রিয়েটিভিটি ছিল। আমি যে কাজটা করতাম, প্রত্যেকদিন অ্যানাউন্সমেন্ট লেখা, সাপ্তাহিকে লেখা, বা কোনো প্রোগ্রাম কম্পেয়ারিং, সেটা তো আমি নিজে লিখছি। আমার যা মানে জ্ঞান মানে কি, আমার জ্ঞান মানে তার আগে তো হোমওয়ার্ক করছি, যে বিষয়টা নিয়ে বলছি, সেটা সায়েন্সের প্রোগ্রাম করতে গেলেও আমি তো সায়েন্সের একদম কিচ্ছু জানি না, কিন্তু সেটা পড়ে নিয়ে করছি। মূলত আমি সাহিত্যমূলক অনুষ্ঠান করেছি, বা সঙ্গীতমূলক অনুষ্ঠান করেছি, বা বাচ্চাদের অনুষ্ঠান করেছি, অনেক ছুটিগুলো করেছি। কিন্তু যদি যেটা করতাম সেটা পড়ে নিয়ে করতাম। আর নিউজের জন্য একটা কি বলবো, আমার কাছে একটুখানি কঠিন জিনিস মনে হতো। কঠিন মানে পড়ার কাঠিন্যর কথা বলছি না, আমি বলছি যে সাবজেক্টটা আমার কাছে ভালো ছিল না, কারণ নিউজটা অন্য কেউ লিখে দেবে, আমার নিউজ হবে, সেগুলো আমায় বলতে হবে, আমার নিজস্বতার মধ্যে কিছু থাকবে না। কো অ্যাঙ্কর হিসেবে শাশ্বতী ঠাকুরতাকে কখনো ঈর্ষা করেছিস? না, একদম করি। কেন করিনি সেটা আসলে আমাদের না তখন একটা পুরো পরিবেশটা একটা ঘরোয়া পরিবেশ ছিল। হ্যাঁ, সবাইয়ের বন্ধু, এরকম একটা পরিবেশ, একটা জিনিস গড়ে উঠছিল তো তখন। আর তারপরে ঈর্ষা ব্যাপারটা আমার মধ্যে ঈর্ষা করতো? আমার মনে হয় না কখনো করতো। তাহলে ঈর্ষা যদি করতো, তাহলে আমি কথাগুলো জিজ্ঞেস করছি, কারণ ভালোই করেছিস। দুজনে একসঙ্গে কাজ করছিস। ঈর্ষা করতো তাহলেও কোনো একটা স্পেশাল প্রোগ্রামের সময় দুটো শাড়ি আলমারি থেকে বার করতো না, কে এটা পরবে, আমি এটা পরবো, কে আগে বাজবে তারপর আমি পরবো। এতটা ভালোবাসতো? এতটাই। এবং তখন ওইরকম অত ভালো কাঞ্জিভারাম, আমার বিয়ের আগের কথা বলছি, বা বিয়েরও পরেও বলছি, অত মানে রেঞ্জ অফ কাঞ্জিভারাম আমার ছিল না। ফলে ও জানতো যে কে আর শাড়িটা আমি দেব, মানে আমার নির্বাচন করবো, এবং ও আমাকে চুজ করতে দিত আগে, তারপরে ও নিজেটা পড়তো। ঈর্ষা যদি থাকতো তাহলে তো তার মানে আমি প্রশ্নটা করে ভালোই করেছি। তার কারণ হচ্ছে যে এই যে যেটা হয় আর কি, যে একটা কোথাও প্রতিদ্বন্দ্বিতা, ঈর্ষা, এটা ও ভালো কাজ করলে আমার মনে হতো ভালো কাজ করছি, বা আমি ভালো কাজ করলে ওর মনে হতো ভালো কাজ করছি, সেই তার প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বলে কিছু ছিল না। তাহলে সাধারণ মানুষের যে একটা প্রথম দিকে একটা অসম্ভব ভুল ধারণা, কিন্তু যেটা অ্যাজাম্পশন ছিল তোরা দুই বোন, আসলে কিন্তু প্রায় দুই বোনের মতোই কাজ করতিস। আর ওই অলসই বইটা, যে চিঠিগুলো লেখা, তারই দ্বিতীয় বই, তারই প্রতিফলন আর কি, সেটা আমার বারবার করে মনে হয়েছে। ভারতবর্ষে প্রথম
পদ্য পোশাক সৃষ্টি করলি তুই, অথচ প্রায় তোর কন্টেম্পোরারি শর্বরী দত্ত হয়ে গেল ভারতবর্ষ জোড়া একটা নাম, তুই রয়ে গেলি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বেশ কিছু সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, যারা বুদ্ধিজীবী, তারা জানলেন। এটা তো একটা ডিসপ্যারিটি এক ধরনের। হ্যাঁ, নিশ্চয়ই। আর সর্বরিদি আর আমার একই সময় আমরা শুরু করি, মানে সর্বরিদি যদি থাকতেন, ওর যদি উনি চালাতেন, সেটা তারও 32 বছর হতো, আমারও 32 বছর, একই সময় দিয়ে শুরু করেছি। কিন্তু হয়তো আমার না পিয়ারটা কখনোই ভালো নয়, তাই জন্য আমি ভারতীয় হতে পারিনি, পশ্চিমবঙ্গে থেকে গেছি। আর একটা কথা হচ্ছে, তবে ভারতীয় পোশাকের ইতিহাস যদি লেখা হয় তাহলে সেখানে কিন্তু আমি বলতে চাইছি যে সঠিক ইতিহাস যদি লেখা হয়, ইতিহাস তো সঠিক লেখা হয় না, যদি সঠিক ইতিহাস লেখা হয় তাহলে আমার নামটা থাকা খুবই জরুরি বলে আমি মনে করি। থাকে না কেন জানিস তো, একটা অদ্ভুত ক্যান্সেল কালচার চলে, সেই জন্যই থাকে না। যে কারণে মানে একটা, এই যে ধর নটি বিনোদিনী, আজকের পৃথিবীতে এসে নটি বিনোদিনীর কথা আমরা জানছি কারণ আমরা সাবকালচার্স নিয়ে কথা বলছি। একটা সময় তো নটি বিনোদিনী নিয়ে কোনো কথা হতো না, কিন্তু সেটাই বলছি। হ্যাঁ, সঠিক ইতিহাস। আচ্ছা, এই যে কবিতা লিখবো পোশাকে, এটা না হয়তো চিত্রণ হতে পারতো, চিত্রণও হতে পারে, চিত্রণের সঙ্গে কবিতাটা থাকবে, ছবিও বোঝাতে হবে মানুষকে, সাহিত্য বোঝাতে হবে মানুষকে। তুই কি লক্ষ্য করছিলি যে পাঠকদের মধ্যে সাহিত্যের প্রতি অনাদর বাড়ছে? সেই কারণে ওটা আমার ক্যানভাস, কিন্তু আমি আসলে বাংলা সাহিত্য ভান্ডারকে মানুষকে যে তুলে ধরতে চেয়েছি। দেখ, একটা সময় দিয়ে দেখতে শুরু করেছিলাম, এখনো সেই ধারাটাই চলছে, যে লোকে বই কম পড়ে, কিন্তু মানে ধর বাচ্চাদেরও বই কম পড়ায়, কিন্তু দামি দামি পোশাক কিনে দেয়। তখন আমি বললাম যে কেন ওইটা করবো না, মানে তাহলে পোশাকের গায়ে লিখি, তাহলে ওই কবিতাটাও জানবে, ওই লেখাটাও পড়তে পারবে। বা এই চিত্রণটা, ধর বীরপুরুষ কবিতা লিখলাম, যদি মনে করো যেন বিদেশ করে, তার উপরে নন্দলাল বসু যে আঁকা ছবিটা আছে সেটা দিলাম, তাহলে দুটোই ওকে চেনানো হবে। তুই জানিস তো, এই গল্পটা অবশ্য আমি অনেক জায়গায় বলি। একটি বাচ্চা ছেলে এসে পরে আমাকে বীরপুরুষ কবিতা শুনিয়ে গিয়েছিল। ওর মা ওইকে জামাটা কিনে দিয়েছিল, ওর বলেছিল মা এই বইটা আমাকে কিনে দাও। তারপরে ও এসে ওর মা একদিন বলে আপনি একটু সময় দেবেন, ও আপনাকে একটা কবিতা শোনায়। নিশ্চয়ই। তারপর দেখে ওইটা আমাকে শুনিয়ে গেল। তো মানে সেই সময়গুলো হতো, মানে আমি তখন 30-32 বছর আগেকার কথা বলছি তো, কিন্তু আমি জানি না এখন তার চাহিদা কতটা আছে নিশ্চয়ই, কিন্তু আমরা তো আসলে কি বলবো, মধ্যপন্থা থেকে নিম্ন একটা জায়গায় নেমে গেছে। এখনকার পুরো সমাজটা, একটা কালচারটা এখনকার মানে শুধু নিম্নমুখী হয়ে গেছে, মানে এবং মধ্যমেধার একটা মহোৎসব। আমি বলবো নিম্ন মেধাতেও সেটা, নিম্ন মেধার দিকেও সেটা চাচ্ছে, ওইটাই বলতে চাইছি, মধ্যমেধা এবং নিম্ন মেধার কথা। সেখানে পুরো রুচিটা বদলে গেছে, পোশাক আশাকের রুচি বদলে গেছে। সেখানে ভীষণভাবে মানে আমরা বলিউডকে একটা অনুকরণ করছি। এবং ওই, আমি তো জানিস একদম পিওর হ্যান্ডলুম বিক্রি করিনি, পিওর হ্যান্ডলুম পরি বলে, কিন্তু সারা মানে শহরে আমি যেখানে যেখানে দেখতে পাই সেখানে, এবং আমি বম্বে গিয়েও দেখি সেটাই হয়, যে মিক্সড জিনিস, পাওয়ারলুম জিনিস বিক্রি হয়। শ্রাবস্তীর অ্যাম্বাসেডরের পাশে বসে আছিস, ভুলে যাস না সেটা। না, পাওয়ারলুমের জিনিস বিক্রি হয় এবং সস্তায়, অনেক সস্তায় হয়। সমস্ত শাড়ির জামা কাপড় এখন ওটা মেশানো শুরু হয়েছে। আর আমি তো বলি আজকাল বাচ্চাদের কি পরায়, প্লাস্টিক পরায়, মানে সেই ওই বুঝতে পেরেছি যে জামা কাপড় গুলো পরায়। হ্যাঁ, এবং আচ্ছা, এটা নিয়েও যেমন একটা বই আছে, সেটা একটু বলে দে। হ্যাঁ, শ্রাবস্তি নিয়ে তো আমি তো ওইভাবেই আসছি আর কি, যে শ্রাবস্তি নিয়েও, মানে শ্রাবস্তির ইতিহাস নিয়েও একটা বই আছে, বইটার নামই শ্রাবস্তি, এবং সেখানেও একটা সময়কে ধরা আছে। হ্যাঁ, একটা বাংলার একটা ফ্যাশন বিপ্লব তো শ্রাবস্তি, মানে ফ্যাশন বিপ্লবের একটা নাম হচ্ছে শ্রাবস্তি। আগে সর্বরিদির নামটা কেন করলাম, সর্বরিদি তো খুব ভালোবাসতাম। আজকে সর্বরিদির পোশাক কেনার জন্য একটা টাকা জমাতে হতো, আমি টাকাটা জমিয়ে সর্বরিদির কাছে গিয়েছিলাম।
তবে এরকমও হতো অনেক, দু একটা কেস মানে ঘটনা ঘটেছে যে স্বর্গদিদির কাছে গিয়ে তারপরে ফিরে এসে আমার থেকে পাঞ্জাবি কিনেছে, কারণ ওই দামে ওর 3টে পাঞ্জাবি কিনতে পেরেছে। এবং আমার ক্ষেত্রে আবার উল্টো, আমি সানন্দায় না কোথায় পড়লাম, আমি মাকে উত্তক্ত করে দেবে, এনাফ অফ ওয়্যারিং ইয়োর ক্লোথস, আমি আর তোমার করা জামা কাপড় পরবো না, আমি চৈতালি দাশগুপ্তর করা জামা। মনে আছে মা তো, আমার মা তো তোর বন্ধু ছিলেন, তখন দিল্লিতে পড়াশোনা করতাম আর কি, তখন দিল্লিতে পড়াশোনা করতাম, মানে চাকরিও না, মানে কোনোভাবে সানন্দা বা কিছুতে একটা দেখেছি, আমার মাথা তখন ঘুরে গেছে যে এই পোশাকই আমার চাই আর কি। একটা কথা বলি কি আদি, কষ্ট করেছিস জীবনে, তুই অনেক ছোট বয়স থেকে রোজগার করছিস, ভালোবেসে বিয়ে করেছিস রাজা দাশগুপ্তকে। রাজাদা বিজ্ঞাপন, টেলিভিশন, এই দুটো জগতেই রাজাদার একটা অবিসংবাদিত নাম, এবং আজকের বাংলা টেলিভিশনের একজন জনক বলা যায় রাজা দাশগুপ্তকে। তাদের মধ্যে তো একজন, হ্যাঁ মানে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, পথপ্রদর্শক যাকে বলে। একটা কথা আমার খুব ইচ্ছে করে জানতে, যে এই যে বাবু এবং বিবু, মানে বাবু বিবু বলে আমার দর্শকরা বুঝতে পারেন, বিরসা দাশগুপ্ত এবং রবি দাশগুপ্তর জননী। বিষয় হচ্ছে যে বিরসা দাশগুপ্ত, রিভু দাশগুপ্ত ফিল্ম মেকার কেন হতে চেয়েছিল? ওরা কি প্রথম থেকেই এই স্বপ্নটাই দেখতো, নাকি ওরা কি অন্য কিছু হতে চেয়েছিল? কি চেয়েছিল? ক্রিকেট খেলতে চেয়েছিল তো? ক্রিকেটার দুজনেই তো খুব ভালো ক্রিকেট খেলে, এখনো তো খেলে। বাবু তো একটা সময় স্কুল রিপ্রেজেন্ট করেছে ক্রিকেটে, ইনফ্যাক্ট ওর বেঙ্গল এতেও নাম গিয়েছিল, তা তো ততদিনও বম্বে চলে যাচ্ছে। বিরসা যে ছবি করবে সেটা আমি অনেক আগে থেকেই বুঝেছিলাম, কারণ ওর যে ধরনের মনন ছিল, যে ধরনের পড়াশোনা করতো, বাবার যখন কাজ করছে তখন দেখতো, তাই জন্য ও ফিল্ম মেকার অ্যাসিস্ট করেনি, সঙ্গে থেকে যে অবজারভার হিসেবে থেকেছে। অ্যাসিস্ট কখনো করেছে না, অ্যাসিস্ট করেনি। তারপরে তাছাড়া ওর একটা ওই ধরনের মানে কি বলবো, ফিল্মের প্রতি একটা ন্যাক ছিল, মানে ওই ধরনের বইও পড়তো, এবং যখন স্কুলে পড়ে তখন ভীষণভাবে সাহিত্য পড়তো। মানে আমি তো ভাবছি ওই ঘরে পড়াশোনা করছে, আসলে ও হেঁটে হেঁটে শেক্সপিয়ার বলছে। তারপর আমি ওকে দিয়ে দেখি ও ঘুরছে আর শেক্সপিয়ার তাকে বলছে, এরকম ছিল। তো আমি ভেবেছিলাম আবারও ওদের মতো ওই রকম শিল্পী কিছু হবে, মানে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি চাই যে আমার ছেলেরা চাকরি করুক আমার মতো, তো সেটাও হবে না, সেটা বুঝে নিয়েছিলাম। কিন্তু বিলবোকে আমি কমার্স পড়িয়ে কম পড়াবো, তারপরে ও BBA MBA করবে, এইসব করে আমি একটা স্বপ্ন ছিল আমার, হ্যাঁ, এবং একটা ভালো প্রতিষ্ঠিত কোনো চাকরিও করবে। তো ও পড়লো, কমার্স নিয়ে পড়লো ঠিকই, এখানে 12টাও করলো, করে আমি একবার দিল্লি গেছি এক্সিবিশন করতে, আমাকে নিতে এসছে ও স্টেশন থেকে। যতক্ষণে বাড়ি এলাম, গাড়ি চালিয়ে নিয়ে এলো, ততক্ষণে আমায় বোঝালো যে মামা আমার মনে হয় বম্বেটা একটু গিয়ে দেখি। আমার তুমি তো কদিন আগে বাবুর কাছে বেড়াতে গেছি, তখন দেখলাম এখন তোমাকে এখানে কলেজে ভর্তি হতে হবে। বললো হ্যাঁ এখানে তো ভর্তি হয়ে যাবোই, কিন্তু আবার বম্বেটা দেখে আসি। মানে মহারাষ্ট্র ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে, তো মানে এখন ক্লাস শুরু হয়ে গেছে। বলো ঠিক আছে তাও যাই। আমি না আর বারণ করলাম না, কারণ আমি ভেবেছিলাম যে প্রথম কথা যে মানে পরের দিনই ট্রেনের টিকিট পাবে সেটাও ভাবেনি, আর ওখানে গিয়ে কলেজে ভর্তি হবে তাও ভাবেনি, ভেবেছিলাম ফিরে আসবে। আর একটা কারণ আছে, তোরা দুজনেই বাড়িতে কিন্তু মুক্ত চিন্তাটাকে সাপোর্ট করতিস, একদম এটা করতিস, তোরা যেটা চাইবে সেটা হবে। তো বলে ও চলে গেল, মানে একটা কালো ব্যাগ শুধু ঝুলিয়ে ওকে গিয়ে আমি আর আমার বন্ধু চিত্রলেখা তারা তুলে দিয়ে এলাম ট্রেনে, রাত্রের ট্রেনে। যেদিন পৌঁছলো সেটা বোধহয় একটা শুক্রবার বা শনিবার ছিল, শুক্রবার রওনা হয়েছিল রাত্রে, হ্যাঁ। আর পরের বুধবার আমাকে ফোন করে বলছে আমি রূপারেল কলেজের সামনে দাঁড়িয়ে আছি, আমি ভর্তি হয়ে যাবো এক্ষুনি, তুমি টাকা পাঠিয়ে দাও। আমার কি করে হলি? বললো ও হয়ে গেছে। আমার তোর ক্রিকেটের ওই সার্টিফিকেটগুলো দেখে? বললো একদম নয়, এখানকার প্রিন্সিপাল বলেছেন যে আমাদের ক্রিকেট দেখিও না, আমাদের সচিন তেন্ডুলকার আছে, তোমাদের ওই একজন গাঙ্গুলি শুধু হয়, কাজে ক্রিকেটের কোনো সার্টিফিকেট আমি দেখবো না। তারপরে যখন ওর চলে আসছে তখন ওর সঙ্গে যে ছেলেটিকে নিয়ে গিয়েছিল সে বলেছে ও না একটা থিয়েটার সিনেমা এসবের বাড়ি থেকে এসছে। তখন ভদ্রলোক নাকি বলেছেন যে তাই তুমি স্ক্রিপ্ট লিখতে পারো, আমাদের একটু কিছুদিন পরে একটা ড্রামা কম্পিটিশন হবে, আমাদের কলেজ নাম দেবে, তুমি স্ক্রিপ্ট লিখতে পারবে?
তো ও বলেছে হ্যাঁ পারবো। তো ভদ্রলোকও সেরকম, ও বলে দিয়েছে পারবো, আর ওকে ভর্তি করে নিয়েছেন। তারপর সেটাও হয়েছিল, স্ট্রিপ লিখেছিল, ড্রমা কম্পিটিশনে গিয়েছিল, কলেজে বোধহয় যেতে, এসব হওয়াটা মানে এই যে থেকে গেল কলেজে। তারপর তখন তো বাবু কাজ করছে অনুরাগের সঙ্গে, ও মানে ওরা বাবুর পুরো সার্কেলটা হচ্ছে ওর সার্কেল হয়ে গেল। হ্যাঁ, ও অমৃত সাগর, রমনাথ সাগরের নাতির সঙ্গে একটা কাজ করলো, সেটাতে চিফ অ্যাসিস্ট্যান্টের কাজ করলো প্রথমেই। তারপরে বিরসা যখন চলে এলো তখন তো ওই অনুরাগকে অ্যাসিস্ট করলো, তারপর শশাঙ্ক ঘোষকে। কারণ বিরসা যে সময়টা ছেড়ে এসেছিল সেটা কিন্তু মানে ও ওই রকম সাহসের পরিচয়, ছেড়ে চলে আসাটা, মানে মিড ডেতে কাজ করতো, ব্ল্যাক ফ্রাইডের মতো ছবিতে অ্যাসিস্ট করেছে। তো সেই সময়টা কিন্তু আবার দিলবো ওদের বন্ধু হয়ে গেল এবং ওদের সঙ্গে কাজ করতে শুরু করলো। তারপর তো ছবির নেশা একবার ওই এমনিতেই তো জিনে রয়েছে, ফলে হয়তো ভেতরে ছিল। কিন্তু আমি আসলে নিজে অনেক চেষ্টা করেছিস রাজাদার জন্য প্রডিউসার জোগাড় করার, ছবি করেছিস অনেক দিন ধরে করেছিস, এখনো হয়তো করে চলেছিস। এবং আমি জানি যে রাজাদা বা তোর দুজনেরই একটা একটু হলেও আক্ষেপের জায়গা যে আমরা এখনো আরো একটা ছবি দেখতে পারিনি, এটা একটা বিরাট আক্ষেপ। কিন্তু আমি এটা বলতে পারি যে এই বাড়িতে দুজন ফিল্ম মেকার জাতীয় স্তরে কাজ করছে, এটা একটা বিরাট প্রাপ্তি, মানে বিরাট বিরাট প্রাপ্তি। একটা কথা আমার জানতে ইচ্ছে করে যে দাসত্ব পরিবারে পুরুষতন্ত্রটা খুব প্রবল আর কি, কিন্তু মেয়েরাই ডমিনেট করেছে। হ্যাঁ, মেয়েরা ডমিনেট করেছে না, মানে আমি যখন গেছি ওদের বাড়িতে তখন তো ওটা ব্যাচেলার্স ডে না, কারণ তোর তো শাশুড়ি তো তখন ইচ্ছে দেখতে তো রাজার ছোটবেলা ওখানে বাবা, আমার এক শ্বশুর মানে রাজার কাকা, রাজা, তিনজন ছেলে, এবং ওরা ওরকমই মানে যেরকম মানে চাকরি বাকরি করা নিয়ে কোন রকম কোন আপত্তি এসব কিছুই ছিল না কখনো, মানে ইউ ডিড নট ফিল মানে কোনো আক্রমণই ছিল না, একদমই মানে সেদিক থেকে দেখতে গেলে খুবই মুক্ত চিন্তার প্রবর্তক ছিলেন। আমার বাবা যেরকম মুক্ত চিন্তার মানুষ, আমার শ্বশুর বাড়ি তো বটেই আর কি। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমার কথাই সবাই শুনতো। বাবা মানে এতটাই মানতেন যে শক্তি চট্টোপাধ্যায়কে বলে দিলেন রাত্রিবেলা এসো না, বৌমা রাগ করে। তো শক্তি দেখা একদিন সকালবেলা আনন্দবাজারে নাইট ডিউটি করে, সকালবেলা আমি অফিস বেরোবো তার আগে দরজা খুলে দেখছি শক্তি চট্টোপাধ্যায়। বলছে এখন হ্যাঁ বৌমা বলতেন, হ্যাঁ বৌমা তুমি তো রাতে আসা পছন্দ করো না, তাই সকালে এলাম। আর পরেও মানে ছেলেদের বকাবকি করা, সবকিছু করা আমি করতে পারবো। রাজা ভীষণ মানে রাজা কিছুই বলতো না, ঠিক আছে যা হচ্ছে হচ্ছে আর কি। ফুটবল খেলে দেরি করে ফিরেছে তো কান ধরে কোন শাস্তি দেওয়া, সেগুলো আমাকেই করতে হতো। বাবা তো চিরকালের ভালো ওদের কাছে, মাই ভালো। Keeping all the scandals aside, তুই একজন মানুষকে মিট করে এলি রোমে যখন তার প্রায় শেষ বয়স, তার পরের বছরই উনি চলে গেলেন, তুই তার ছেলেকে নিয়ে গেলি তার কাছে। ছেলের সঙ্গে তো অনেক আগে দেখা হতো না, আমি বলছি মানে প্লিজ আন্ডারস্ট্যান্ড সামথিং। আমি এটা জানি যে তুই একটা সংযোগ, কিন্তু মানে তুই কিন্তু সেই চিঠি লেখালেখি থাকতো, নিশ্চয়ই তোর কাছে সেই চিঠিও আছে, অনেক চিঠি আছে। এবং মা ভীষণ সুন্দর বাংলা লেখেন, মানে অনেক সময় শক্ত শক্ত শব্দ ব্যবহার করেন আর কি। অফিসকে যেমন অফিসের বাংলাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেইটা ওর লেখেন, এরকম আর কি, এরকম করতেন না। না, আমি বলছি আজকের অনেকেই এইটার ফায়দা লুটে ওই চিঠিগুলো পাবলিশ করে একটা মোটা টাকার রয়্যালটি করা, এগুলো তো ন্যাশনালি পাবলিশ হতে পারে, সেটা কিন্তু তোরা কেউ করিসনি। আমি এই কথাটা বলছি তার কারণ অনেক আর্টিকেলস আছে যেগুলো নিয়ে প্রচন্ড পাঠিয়েছে, মাকে লেখা ইন্দিরা গান্ধীর অনেক চিঠি আছে, সেই সব আমরা এমনি সবটা মাথায় রেখে বলছি। ওই যে শেষ বয়সটায় মানুষ, সোনালী দাস, তোর বাড়ির ড্রয়িং রুমে ঢুকলে ডান দিকে ওই যে ছবিটা, উনি শুয়ে আছেন এবং একদিকে রাজাদা বসে আছে, একদিকে তুই বসে আছিস,
ওই ছবিটা দেখলে না আমার হঠাৎ করে কিরকম মুখের কাছটা কিরকম একটা অদ্ভুত করে, একটা গলার কাছে কিরকম হয়ে আসে আমার একটা মানুষ। সোনালী দাশগুপ্ত কেমন ছিলেন, মানে কখনো তোর সঙ্গে বন্ধুত্ব ছিল না? হ্যাঁ, আমার সঙ্গে যতক্ষণ সম্পর্ক হয়েছে ততটুকুনিতে আমি জানি খুবই ভালো ছিলেন। দেখ কখন কি পরিপ্রেক্ষিতে কি হয় সেগুলো তো আমাদের জানার দরকার নেই। তো মানে সে তো আমারও ওরকম একটা ব্যাকগ্রাউন্ড, ওর রাজারও যেরকম ব্যাকগ্রাউন্ড, আমারও সেরকম একটা ব্যাকগ্রাউন্ড, কাজেই ওইগুলো নিয়ে আমরা কখনো ভাবিনি। আর কি পরিপ্রেক্ষিতে চলে গেছিলেন, কেন চলে গেছিলেন, কি হয়েছিল সেই পুরোনো কাসুন্দে ঘেটেও লাভ নেই। আমি মানুষটাকে দেখি, আমি জানি উনি রাজার মা, আমি জানি উনি বিরাট একজন ডিজাইনার, উনি ভালো লিখেছেন, একটা বইও পাবলিশ হয়েছে ওখানে, এবং ওই রকম একজন সুন্দরী। হ্যাঁ, তো আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। খুব সুন্দর করে বললি যে খুব চমৎকার একটা কথা বললি, ব্যাকগ্রাউন্ডস আর ব্যাকগ্রাউন্ডস, মানুষটা তো চিরন্তন। মানে উনি যে ডিজাইনিং এর কাজটা রুমে যে একদমই বলে যে দোকানটা, সেটা তো মানে চলে গেছেন আর নেই, কিন্তু এই যে ইন্ডিয়ান পোশাককে বাইরে নিয়ে যাওয়া, ইন্ডিয়ান ক্লোথসকে বাইরে নিয়ে যাওয়া, এটা কিন্তু প্রথম উনিই করেন। এবং সেখানে ইটালিয়ান সেলিব্রিটি থেকে শুরু করে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সকলেই আসতেন পোশাক নিতে। ভারতীয় পোশাক মানে ইটালিতে রোমে সোনালিস, মানে এটা ওয়াজ देयर। কাজে অত বড় কাজ করেছেন, এমনিতে তো কলা ভবন থেকে বেরিয়েছেন, কাজে ভীষণ ভালো শিল্পীও বটে। অনেক সময় ছবি বাচ্চাদের জন্য চিঠি লিখতেন, যখন বেশাকে চিঠি লিখছেন সেখানে একটা ছবি এঁকে দিচ্ছেন, এরকমও রয়েছে। আর আরো একটা ব্যাপার, লোকে যেটাকে স্ক্যান্ডালাস ভাবে, আমি যেটাকে ভাবি না, ওই সময় ওই দশকটায় উনি নিজের জন্য একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, সেটা তো খুব গুরুত্বপূর্ণ। একদম। আজকের এই যে অপর্ণা সেন পরমা ছবিতে শেষে গিয়ে যেখানে পরমা বলে, যখন তাকে সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করে আপনার কোনো অপরাধ বোধ আছে মিসেস দাশগুপ্ত, মিসেস চ্যাটার্জি, না আমার তো কোনো অপরাধ বোধ নেই। আমি বলছি যে there's nothing more brave than that। মানে একটা পার্সপেক্টিভ যেমন ভাববে যে ওমা 10 বছরের বাচ্চা ছেলেকে রেখে দিয়ে চলে গেল তার মা, 6 বছর বয়স ছিল, মা চলে গেল, কিন্তু একজন মানুষ তার নিজের জন্য সিদ্ধান্ত নিতে পেরেছে, সেটা তো একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং একজন মেয়ে, একটি মেয়ে তার নিজের জন্য সিদ্ধান্ত নিতে পেরেছে আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে। যে জন্য আমি আমার পরবর্তীকালে মার সঙ্গে সংযোগ রেখেছিলাম, কারণ একটা সময় অবধি তো আমি মার সঙ্গে যোগাযোগ রাখিনি, কারণ আমার বাবা পছন্দ করতেন না বলে। কিন্তু তারপর যখন মার বয়স হয়ে, মানে বয়স তো মারা যাননি, অল্প বয়সেই মারা গেছেন, যাই হোক, তখন একবার আমার মা ফোন করলেন, আমি বাবাকে সেটা বললাম যে মা কিন্তু আমায় ফোন করেছেন, বলছেন হ্যাঁ এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে, এখন আবার পুরোনো কথা মনে পড়ছে। মানে আমি কিন্তু যোগাযোগ করবো। আপনি বললেন হ্যাঁ করো। তো তারপরে তো মার সঙ্গে যোগাযোগ হয়েছিল, এবং পুরোনো কথা কেন ছেড়ে গেছে, তো সেই সময় ছেড়ে যাওয়ার সময় হয়তো খারাপ লেগেছিল, আমি আমার জন্য আর বেশি করে খারাপ লাগেনি, বাবির জন্য লেগেছিল। কারণ আমার কোনো মানে এতটাই উনি ঘিরে রেখেছিলেন আমার বাবা যে আমি বুঝতেই পারিনি, একদমই আমার কোনো চৈতালিকে কথা লেখা আছে, দুই বাবার ছত্রছায়া। সেটা রাজার ক্ষেত্রে সময়, রাজা তো একটা পুরো ফ্যামিলি, রাজা চলে এলো কলকাতায় বম্বে থেকে, রাজাকে নিয়ে আসা হলো, তারপর তো পুরো বাড়িটা মানে সোহাগদিরা 4 ভাই বোন, রাজা সবাই মিলে একসঙ্গে বড় হয়েছে এখানে। রবীন্দ্রনাথের সঙ্গে তোর পরকীয়াটা নিয়ে অন্য সাক্ষাৎকারে আলোচনা হবে, ওটা আমার রাজাদার আলোচনার। তোমার বয়ফ্রেন্ড। আর যেহেতু ঘরে চারিদিকে রবীন্দ্রনাথের ছবি আছে, তাই বলে কি কোন দিকে তাকাবো, সত্যি দিকে তাকালে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। জানিস তো একটা অদ্ভুত ব্যাপার, মানে তুলনা করছিলাম, আমার এক বয়ফ্রেন্ড ছিল, আমার একটা সম্পর্ক ছিল, সে আমাকে আমার মানে ওই আর কি ভ্যালেন্টাইন্স ডেতে আমরা তখন খুব ন্যাকামো করতাম, সে আমাকে বলতো যে আমাকে বলুন তোমার কি চাই, আমাকে প্লিজ জর্জ ক্লুনি পোস্টার দাও। জর্জ ক্লুনি পোস্টার দিতে তো তুমি আমার ভুলে যাবে। আমার পুরো বেডরুম জুড়ে জর্জ ক্লুনির পোস্টার ছিল তখন। যাই হোক, না আমি সেটাই বলছি, রবীন্দ্রনাথের রবীন্দ্র দর্শন, রবীন্দ্র মনন, রবীন্দ্র শিক্ষা
শঙ্খবাবু, নবনীতা দেবসেন, তোর আরো মাস্টারমশাইদের কথা, তোর রবীন্দ্রবোধ নিয়ে একটা গোটা সাক্ষাৎকার হতে পারে। ওই সাক্ষাৎকার নিতে হবে আমাকে কোনো না কোনো সময়। অনেক আগে আমার স্কুল থেকে শান্তিনিকেতন আধুনিক সংঘ, সুলোচনারঞ্জন মজুমদার, কঙ্কট বাবু, আমি এদের সবার কথা আর কি, আত্মস্বজন তুই লিখেছিস, সেটাও সেই বইটাও সপ্তর্ষি থেকে বেরিয়েছি, সেটাও অ্যাভেলেবল, সকলে পড়তে পারে আর কি। না, আমি সেটা বলছি, সেটা না একটা পুরো গোটা 3 ঘন্টার সাক্ষাৎকার হতে পারে। ওটা তো নো ফরম্যাটে করাটা মুশকিল, যে কারণে তোকে বা প্রবিতা দিকে ডাকলে আমার সুবিধাটা একটা কি হয়, সেটা সত্যি আনফিনিশড এবং একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস ইন্টারভিউ হয়, মানে আমি আবার ফিরে আসতে পারি আর। না, আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে ওগুলো তো একটা দিক তোর, যে দিকটা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার বাড়িতে সেইভাবে পড়াশোনার চর্চা না থাকার দরুন আমি তোর দ্বারা অনেকটাই ইনফ্লুয়েন্স হয়ে পড়াশোনা করেছি রবীন্দ্রনাথকে নিয়ে, এখনো করি, অনেকটা ইন্টারেস্ট বেড়েছে। তুই দেখিয়েছিস আমাকে কিভাবে রবীন্দ্রনাথ পড়তে হয়, চিহ্নপত্রগুলি পড়ছিস আজকাল, সেটা তো মানে হ্যাঁ, মানে আমার কাছে চিহ্নপত্রগুলি এখন একটা নতুন রূপে ধরা দিয়েছে আর কি, মানে সাংঘাতিক আর কি বিষয়টা হয়েছে। না, রবীন্দ্র দর্শন যেমন তৈরি করেছিস তুই, কথাবৃত্তি বলে তোর যে কেয়া চৈতালির যে কথাবৃত্তি, যে সেটা অনুপ্রেরণা হয়েছে। সেটা আমি বাড়িতে বসেছিলাম আর তুই আমায় বলতিস ক্লাস নে জোর করে করে, তারপর দেখলাম তুই তো এত সবাই চাইছে আমার কাছে কথা বলা, তুই তো নিজেকে অবোধ বালিকা মনে করিস, আমি ভেবেছিলাম কেউ আসবে না, তোর এটা মনে হয় আর কি তোর নিজের সম্পর্কে। এই কথাবৃত্তির সূত্রেই বলি, কথা যাদের বৃত্তি, অর্থাৎ যাদের বাচিক শিল্পী বলা হয়, আমাকে বাচিক শিল্পী বলাটা সহজ তাই বলা, আমি তো আসলে বাচিক শিল্পী নই, আমি একজন ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্ট। হ্যাঁ, কিন্তু তুই একটা সময় সারা পশ্চিমবঙ্গ জুড়ে শ্রুতি নাটক করেছিস, কবিতার মঞ্চে কবিতা পড়তে গেছিস। এই যে এত বড় করে কবিপক্ষ হয়, তোকে ডাকা হয় না? না, আমাকে ডাকা হয় না। একটা সময় আমি ধর জোড়াসাঁকোতে বা রবীন্দ্র সদনে সকালবেলা থাকতাম 25শে বৈশাখের, কারণ সেটা আমাদের লাইভ টেলিকাস্ট হতো বলে, দূরদর্শন থেকে লাইভ টেলিকাস্ট হতো। জোড়াসাঁকোয় শুরুই করতাম আমি, রবীন্দ্র সদন শুরু করতাম আমি, জোড়াসাঁকো থেকেই শুরু হতো, বেশিরভাগ সময় আমি ওখানেই যেতাম এবং ওখানেই রবীন্দ্রনাথের কবিতা বলে একদম আরবার ফিরে এলো উৎসবের দিন, এইসব দেখেছি আমি, তো সেই সব বলে টলে শুরু করতাম জোড়াসাঁকো বাড়িতে দাঁড়িয়ে। একবার পঙ্কজ এমন একটা জায়গায় তুললেন, বললেন এইটাই আসল দক্ষিণের বারান্দা ছিল, এই জায়গাটা এখন আর নেই, এখানটা দাঁড়িয়ে বলো। মানে এরকম নানান জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জোড়াসাঁকো বাড়িতে, সেটা কিন্তু শিহরণ, মানে আমার তো এমন লাগতো আমি পুজোয় বসেছি আর কি, ওটাই তো পুজো। এবং আমি সত্যি তখন কোথাও যেতাম না ওই অনুষ্ঠানটার জন্যই, মানে ওই টেলিকাস্ট দূরদর্শন থেকে, মানে লাইভ টেলিকাস্টের জন্যই আমি কখনো কোথাও যেখানে যেখানে রবীন্দ্র জন্মোৎসব হয় সেসব জায়গায় আমি কখনো যাইনি। সন্ধ্যেবেলাগুলো কখনো গেছি, কিন্তু সকালে আমি কোনো অনুষ্ঠানে নিইনি কখনো। কিন্তু এখন তো আমি আর সেই কাজটা করি না, ফলে আর এখন শুনেছি যে বিকেল বেলায় বোধহয় হয়, ওই রবীন্দ্র সদনে সকালবেলা হয় না, বিকেল বেলায় হয়, কিন্তু সেখানে আমার ডাকা হয় না, কখনোই ডাকা হয় না। এই ডাকা যে হয় না, এটা কি রাজনীতি না অসুয়া, তোর কি মনে হয়? সেটা আমি কি করে বলবো, আসলে তো কিছুই মনে হয় না, কারণ তুই বলে ঊর্ধ্বেও চলে গেছিস। এবার সত্যি আমার কিছু মনে হয় না, ডাকে না বলেও আমার কিছু মনে হয় না, আমার মনে হয় তাই বললাম আমি। কিন্তু আমি একটা কথা বলি, এই যে উত্তরণের জায়গাটা, এটা তো রবীন্দ্রনাথ তৈরি করে দিয়েছেন তোর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এই উত্তরণের জায়গাটা রবীন্দ্রনাথ তৈরি করে দিয়েছেন। কিন্তু আমি যেটা জানতে চাইবো, তার কারণ আমি প্রকাশ্যে বলে থাকি যে সঞ্চালনা, কথা বলা, এটা তো একটা আর্ট, এটা আমি তোর কাছ থেকে শিখেছি এবং আমি তোর সুযোগ্য কি বলবো একলব্য, এতে আর কোনো সন্দেহ নেই। তুই এখন মানে গর্বভরের কথাটা বলতে পারিস কিছুটা হলেও। না, এর মধ্যে কোনো শ্লাঘা নেই, আত্মবিশ্বাস থেকে বললাম, যার কাছ থেকে যেটা পেয়েছি এবং আহরণ করেছি। আমি তো তোকে কোনো অনুকরণ করি না, আমি কি করে চৈতালি দাসের থেকে অনুকরণ করবো? আমি অনুসরণ করতে পারি কিছু কিছু জিনিসে, যাতে আমার কাজটা আরো সুচিন্তিত হয়, আর কিছুই নয়। যেরকম ভাষ্যের সঙ্গে গানের একটা কোথাও কোলাবোরেশন বা এই যে সহাবস্থান, এই সহাবস্থানটা মানুষ ভাবে না, আমি ভাবি, আমি ভাবতে শিখেছি তোর কাছে, কারণ তুই আমাকে জোর করে স্টেজে তুলে তুলি পাঠ করতে শ্রীমতী হেতে, সেই তপন থিয়েটারে, শ্রীমতী হে বৃষ্টি বাদল দিনে। বাচিক চর্চার একটা সার্বিক অবক্ষয় আমি লক্ষ্য করি
সেই অবক্ষয়টার কারণ কিছুটা পদ্ধতি, কিছুটা স্টেজে গিয়ে কোনো রকমের পাদপ্রদীপটা ছিনিয়ে নেবো, এবং আরেকটা অসুবিধা, পড়াশোনা করি না। একদমই তাই। আমার ওইখান থেকে আবার বলি, যেখান থেকে তুই শেষ করলি, পড়াশুনো করাটা একেবারেই নেই, মানে বেশিরভাগেরই নেই। চট করে ওই পাদপ্রদীপের আলোটায় কি করে আমি পৌঁছতে পারি সেটার একটা চেষ্টা হচ্ছে। ফলে আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের বলি যে তুমি যদি এইটুকুনি বলতে চাও তাহলে তুমি এতটা পড়াশুনো করবে, এতটা পড়াশুনো করলে তুমি এতটা জানবে, তারপর তুমি এতটা লিখতে পারবে, এতটা লিখতে পারলে তুমি এইটুকু বলতে পারবে। এইটুকু বলার জন্য এতটা পড়াশুনো করতে হবে, সেটাই এখন নেই। কত তাড়াতাড়ি, এটা সর্বক্ষেত্রে হচ্ছে, বাচিক জগতেও হচ্ছে, কত তাড়াতাড়ি আমি স্টেজের ওই জায়গাটায় দাঁড়াবো, বা কত তাড়াতাড়ি আমি, আর এখন তো ক্যামেরার ব্যাপারটাও ইজি হয়ে গেছে, মানে ওই প্যান্ডেমিকের সময় থেকে যেটা হয়েছে, সবাই সবকিছু করতে পারে, করছো, হ্যাঁ, অনলাইন হচ্ছে। আর এখন তো স্টেজে তো মানে অনেক কথা বলে, আরে তোমাকে তো দেখতে আসেন, তুমি অল্প কথায় বুঝিয়ে দাও যে কি হবে। হ্যাঁ, কি বলবো, মানে আমার মনে হয় তাহলে কিছু শেখাতে পারিনি। তাহলে একটু পদ্ধতিটা নিয়ে কথা হোক, এই যে বলার ধরনটা। হ্যাঁ, বলার ধরনটা তো মানে কি বলবো, বাংলা ভাষাটাই তো বলতে জানে না, সঠিক উচ্চারণ করে বাংলা ভাষা বলা, এটাই তো বেশিরভাগের নেই। সেটাও তো শিখতে হয়, সেটাও তো জানতে হয়। আর সুর, সুর কথা বলা, সুর করে করে কথা বলা, সেটা আমি একদম পছন্দ করি না, এবং আমি আমার ছাত্রছাত্রীদের শেখাই না, এইটুকুনি বলতে পারি। না, তুই পছন্দ করিস না, আমি পছন্দ করি না, সেটা পশ্চিমবঙ্গ জানে, আমি ছেড়ে দিলাম, আমি সেটা মধ্যে ঢুকছি না। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে সুর লাগাবার তো দরকার নেই। সেটাই তো আমার বক্তব্য, যে সুর কেন লাগানো হয়। এই সুর লাগানো তো শুরু তৈরি করেছেন বড়রাই, এটাতে তো কোনো কথা নেই। আজকে আমি শম্ভু মিত্র, সুর লাগাবার আগে যেটা হতো সেটা হতো যে ভীষণ গলাটাকে, ওই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মাসে গলাটা খলখল করে কবিতা পড়া হতো। আরে নাটক না হতো কবিতাটা, হ্যাঁ, সেই আমার আগে একসময় কবিতা পড়া হতো, আমাদের আগের জেনারেশন থেকে সেটা করেছেন। তারপরে সেইটা চলতে 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 একসময় এলো সুর করে করে কবিতা বলা। কেন সুর লাগাবো, কেন? সুরের জন্য তো গান আছে। আর না হলে শম্ভু মিত্র সানুনাসিকতা, সেটাও একটা অনুকরণের বিষয়। মানে উনি যে ওনার আর্ট ফর্মটা নিয়ে কারোর ইন্টারেস্ট নেই, উনি কিভাবে কথা বলতেন সেটাকে যদি অনুকরণ করে কোথাও পৌঁছানো যায়, যেটা এক ধরনের মিমিক্রিও, অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, সেটা। আর কেন সুর লাগাবো? কবিতা তো সুর লাগাবার জন্য নয়, সুর লাগাতে হলে আমি গান গাই না। কবিতাতে সুর লাগিয়ে পড়াটা কোনো মানে আমি কোনো মানেই বুঝতে পারি না, দরকারই হয় না। আর তাছাড়া এক একজনের কবিতা তো এক এক রকম ভাবে পড়তে হয়। রবীন্দ্রনাথের কবিতা যেরকম ভাবে পড়বো সেভাবে পড়বো না, সুধীন্দ্রনাথ দত্ত সেভাবে পড়বো না, জয় গোস্বামী সেভাবে পড়বো না, শঙ্কর সেভাবে। সেই জন্য সেই পদ্ধতিটাও শিখতে হয়। এগুলো আসলে শেখার, কিন্তু কারা শেখাচ্ছেন, কিভাবে শেখাচ্ছেন, সেটা সম্পর্কে আমার একটুখানি সন্দেহ আছে। এই সন্দেহ গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুই যে তৈরি করছিস একটা প্রজন্ম কথাবৃত্তির সূত্রে, তারা হয়তো তারা যে কজনই হোক, তারা তো ছড়িয়ে দেবেন তোর শিক্ষাটা। আমি এসএসসি ক্রাফট মারফত যখন ক্লাস নিই, ফিরে গিয়ে যদি ক্লাস নিই কখনো, আমি তো তাদের যখন দেবালতী মিত্র পড়াই বা কবিতা সিংহ পড়াই, তফাৎটা বোঝাতে পারি। তো হ্যাঁ, একটা জিনিস হচ্ছে বুঝতে হবে, আগে যেটা পড়ছো সেটাকে বুঝতে হবে। অনেকে আছে কি জানিস তো, তাদের প্রচুর ব্রাঞ্চ, তাতে অসুবিধা নেই, অর্থ তো আসা দরকার, কিন্তু সেখানে প্রায় বাংলা সাহিত্যের এম.এ শিক্ষাক্রম থাকে, যাতে কি হয়, এই যারা মানে বাচিক শিক্ষা করতে আসেন তারা একটু ভয়ও পেয়ে যান। পড়ানোর পদ্ধতিটা যদি একটু, যেটাকে ইংরেজি ভাষায় ইউজার ফ্রেন্ডলি বলে, আমরা করে তুলি। দেখ, একটা কথা বলি, আমি যখন শ্রীমতী প্রথমে পড়লাম, ওরকম শক্ত স্ক্রিপ্ট আমার ইহজন্মে, আমি অনেক জিনিস জানি না তখন। আমি একটা কর্পোরেট চাকরি করতাম, কি হাউ দ্য হেল ডু আই নো সো মাচ?
আর অনেস্টলি স্পিকিং আমার প্রথম অনুরাগটা ভীষণ ইংলিশ লিটারেচার কেন্দ্রিক ছিল, যে কারণে আমি তোর এবং রাজাদের কাছে বহুবার বকুনি খেয়েছি। আমার বাংলা উচ্চারণ তো অ্যাকচুয়ালি ভালো হয়েছে তোর জন্য এবং বিজয়লক্ষ্মীদের জন্য। মানে আই এম গ্রেটফুল টু বোথ অফ ইউ। মানে আমি যে কতটা কৃতজ্ঞ তোদের দুজনের কাছে, মানে উচ্চারণটা আমার মানে আমার বোধটা কিভাবে উচ্চারণকে আপলিফট করেছে সেটা একমাত্র আমি জানি, এবং কিভাবে হয়েছে সেটা আমি জানি। আমার পরিষ্কার মনে আছে তোকে বলেছিলাম ওটা আমার জীবনের একটা তুঙ্গ মুহূর্ত, যখন একটা বেসরকারি চ্যানেলের প্রভাতী অনুষ্ঠানে 22 শ্রাবণের অনুষ্ঠানে প্রায় একটা মানে অনুষ্ঠান সঞ্চালনা করতে গেলে যে গ্রন্থনাটুকু করতে হয় সেটা করে আমি বাড়িতে এসে ব্রেকফাস্ট খাচ্ছি, এবং তখন শাওনি মিত্র ফোন করে বলছেন যে কি চমৎকার হয়েছে। আমি না হাঁ হয়ে গেছিলাম। তার কারণ ওই যে শুরু করেছিলাম যেটা দিয়ে, রানীচন্দ্রের যে লেখাটা দিয়ে, আবার রানীচন্দ্রের লেখা পড়ার পর একটা ওই মানে প্রবুদ্ধতার গান হওয়ার পর আমি জীবনানন্দের একটা কবিতায় ঢুকলাম রবীন্দ্রনাথকে নিয়ে। ওই যে আমার যে এই যে যাত্রাপথটা, এইটা কিন্তু তোদের সঙ্গে কাজ করেই তৈরি হয়েছে এবং পড়াশোনা করে। আমি রানীচন্দ্রকে দিয়ে শুরু করছি, মানে সেটাও আমার থেকে পাওয়া, আমি জানি। সেটাই তো ওই যে 7ই আগস্ট, মানে ওই যে ওইটা শেষটা, যেটা তোর মানে গুরুদেব বই না, গুরুদেব বইটা বটে, কিন্তু আমি তো প্রথম পড়েছি অন্যভাবে তোর স্ক্রিপ্টে, এই মহাজীবন পরে আমরা সেটা আমার যাবার বেলাতে বলে তুই সিডি করেছিস। কিন্তু হে মহাজীবন তো প্রথম আমার কাছে একটা মানে ফিরে এলাম একটা অন্য আলোচনা, যে তোর করা যে আলেখ্যগুলো, হ্যাঁ সেগুলো তো একটা পাণ্ডুলিপি। সেগুলোই বা কে জানে, আমি বুঝতে পারি না এখন আর। মানে কেননা আমি না অতটা আমি প্রচারের ধরনটা হয়তো জানি না। প্রচারের ধরন না, তোকে একটা জিনিস বুঝতে হবে, এখন তো আলেখ্যগুলো খুব ভীষণ স্টুপিড ভাবে লেখা হয়। দে আর মোস্টলি ভেরি স্টুপিড। তার ল্যাজ মাথা কিছু নেই। Please understand one thing very clearly. You could be Choitali Dasgupta, but তুই যখন একটা আলেখ্য লিখেছিস তার একটা কারণ ছিল। অনুষ্ঠান করাটা কিন্তু কারণ পরে। আমরা যখন রবিরথী করেছি, আমি ঠিক করেছিলাম রবিরথী নিয়ে কাজ করবো, কিন্তু তার আগের তো একটা পড়াশোনা আছে। তুই আমাকে কয়েকটা বই বলে দিলি, সে বইগুলো পড়তে শুরু করলাম। তুই অনেকটা পড়াশোনা করেছিলি। তারপরে আমার মনে হলো এই স্ক্রিপ্টটা তোর মতো হচ্ছে না। হ্যাঁ, পুরো একটা স্ক্রিপ্ট লেখার পরে না তোর মতো হয়ে এটা কিন্তু ভাষ্য হয়েছে, আবার লিখলি। এইটাই আমি বলছি, যে কারণে আমি যখন এখন স্ক্রিপ্ট নিজে তৈরি করি, ওই শর্টনেসটা, মানে আমি তো তোর 2% লোকের যোগ্য নই। আমি বলছি ধর ওই 2% যেটুকু, মানে ওই যেটুকু এসছে আর কি, তোর 0.5% ধরি, ওই 0.5 অংশ ওটাও নেই এখানে, যে কারণে আমি অত্যন্ত আর ভাষ্যগুলো না ভীষণ বুকিশ হয়। হ্যাঁ, সেরকম ভাবে বলবো কেন, মানে মানুষের কাছে পৌঁছতে গেলে তো আমি যেভাবে কথা বলি সেইভাবে, unless you are reading from শঙ্কু ঘোষ directly, তুমি ওকে ডিরেক্টলি কোট করছো, যেরকম দামিনীর গান থেকে ইন্দিরার যে অনুষ্ঠান করলাম আমি, ওই অনুষ্ঠানটা করতে গিয়ে আমি অ্যাকচুয়ালি পুরো দামিনীর গানটা পড়লাম। মানে আমাকে তো পড়তে হবে, পড়াশোনা করতে হবে। আমি যে কথা মানে দিয়ে শুরু করেছিলাম আর কি, যে এটা একটা বিরাট লম্বা একটা অভিযাত্রা। এর কোনো ফরম্যাটই হয় না আর কি, মানে এর নাম নো ফরম্যাট না করে আনফরম্যাট বলা যেতে পারতো, কোনো ফরম্যাটে বলা যায় না। ও মানে ওই আর কি, নিজেকে বলতেন বৈচিত্র্যের দূত, আমি নিজেকে তাই বলি, আমার মতো বৈচিত্র্যের দূত তো বটেই। আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে নো ফরম্যাটের এই মাসের অতিথি, আমার এই চালিকা শক্তি, আমার পরম বন্ধু, ভীষণ আদরের একটা মানুষ, এবং আমাকে জীবনের কঠিন কঠিন
সময় আমার পাশে এসে দাঁড়িয়েছেন খুব নীরবে, এটা জন্য আমি ওর কাছে খুবই কৃতজ্ঞ। কিন্তু যেটা আমি বলি সেটা হচ্ছে, আপনারা যারা আজকে এই দেখবেন আর কি, এই নো ফরম্যাট চৈতালি দাশগুপ্তের উপস্থিতি, তার কথা, এটা যদি আপনাদের একটু অনুপ্রাণিত করে, তাহলে পরবর্তী প্রজন্মকে বই পড়তে শেখান, সাহিত্য পড়তে শেখান, বই হাতে তুলে দিন। জারার শার্ট নয়, অমিতাভ ঘোষের নভেল, দামি ব্র্যান্ডের শাড়ি নয়, রবীন্দ্রনাথের পথে ও প্রবাসে বা বঙ্কিমচন্দ্রের উপন্যাস, এই সব কিছুই আমাদের ভান্ডার। সাহিত্য আমাদের যে সাহিত্য, এবং আপনাদের যদি মনে হয় যে আপনারা অনুবাদ সাহিত্য পড়বেন, বাট প্লিজ কাম ব্যাক টু লিটারেচার দ্যাট বিলংস টু আস, উই বিলং টু দেম। নো ফরম্যাটের শেষে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের যেহেতু কোনো ফরম্যাট থাকে না, আমরা শেষ করি মূলত আমাকে দিয়ে। আমি হয়তো কিছু কথা বললাম, যেরকম বললাম এখন, কিন্তু কেয়াদিকে কি আর প্রেম ছাড়া যায়? আমার প্রিয় কবিতাটা ওইটাই প্রেমের হাতে ধরা দেবে, নাকি অন্য একটা কিছু বল? ওটা তো ভীষণ বলি, প্রেমের হাতে ধরা দেবে। প্রেমেরই কবিতা বলছি, একটু অন্যরকম কবিতা। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আরাগোনা নৈকো সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ঝোঁকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঢোকে। ভাঙে কত, খাড়ায় কত, যা আছে মোর দামি, এমনি করে একে একে সর্বশান্ত আমি। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু বলে থাকতে হবে।